ভাবুন, প্রচণ্ড শীতের এক কনকনে রাত, আপনি পিৎজা ডেলিভারি করতে বেরিয়েছেন। যে লোকেশনে পৌঁছালেন সেটি শহর থেকে অনেক দূরের এক নিস্তব্ধ জনমানবহীন এলাকা। দরজা খুলে গেলেও সামনে কেউ নেই। হঠাৎ ভেতর থেকে আরো কণ্ঠ, ওখানেই রেখে দিন পিৎজা। আপনি ফিরে দাঁড়াতেই ঠাস করে দরজা বন্ধ হয়ে গেল। আর মনে হতে লাগলো আপনার ঠিক খুব কাছে কেউ দাঁড়িয়ে আছে, কেউ আপনাকে দেখছে, কিন্তু চোখে কিছুই পড়ছে না। এরকম অসংখ্য ঘটনা আমি মানুষের কাছ থেকে সংগ্রহ করি, আর আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। চলুন আজকের ঘটনার দিকে যাই। আমার নাম সাইয়েদ ফুরকান। এখনো আমি ফুড ডেলিভারির কাজ করি। এই ঘটনা কয়েক বছর আগের, যখন আমি একটি কোম্পানির রাইডার ছিলাম। এই ঘটনাটি পুরোপুরি সত্য। এতে না কোনো বাড়তি নাটক আছে, না কোনো বানানো দৃশ্য। আজও যখন কাউকে বলি, আমার শরীর কাটার মতো খাড়া হয়ে যায়। সেই সময় আমি ইসলামাবাদে ডেলিভারি করতাম। ইসলামাবাদের নতুন সব সোসাইটিতে দিনে কিছুটা মানুষ দেখা গেল। রাত হলে পুরো এলাকা ভুতুরে নীরবতায় ঢেকে যেত। অনেক রাইডার এসব জায়গায় যেতে চাইতো না, বিশেষ করে নাইট ডেলিভারি। কিন্তু আমি ছিলাম বাধ্য। হ্যান্ড টু মাউথ চলতাম। যা রোজগার করতাম তা দিয়ে সংসার চলতো। তাই ছোট হোক বা বড়, প্রতিটি রাইডই আমার জন্য জরুরি ছিল। এক রাতে প্রতিদিনের মতো ডেলিভারি করছিলাম। সময় রাত প্রায় 9টা। শীতের রাত হওয়ায় রাস্তা তখন থেকেই ফাঁকা। এমন সময় নতুন একটি অর্ডার এলো। লোকেশন দেখে মনটা একটু ধাক্কা খেল। এক নতুন সোসাইটি, যেখানে তখনও ঘর বাড়ি পুরোপুরি তৈরি হয়নি, আর ব্লকটা ছিল সোসাইটির একদম শেষ মাথায়। রাইড লম্বা ছিল, তবুও আমি অ্যাকসেপ্ট করলাম, কারণ অপশন ছিল না। কাস্টমার ফোনে বলল, খাবার উপরে দিয়ে দেবেন, মজদুররা থাকবে, তাদের কাছ থেকে টাকা নেবেন না, আমি আপনাকে ইজি পয়সায় দিয়ে দেব। এটা আমার কাছে নতুন কিছু না, অনেকে এমনই করতো। আমি অর্ডার তুললাম, বাইক চালু করলাম, রওনা দিলাম। সোসাইটির গেটে পৌঁছাতে 30 মিনিট লেগে গেল। গেটের ভিতরে ঢোকার পরও ম্যাপ দেখাচ্ছিল এখনো 7 থেকে 8 মিনিট বাকি। এওবি ব্লকে কিছু বাড়ি ছিল, কিছু লাইট, কিছু গাড়ি, মানুষের উপস্থিতি বোঝা যেত। কিন্তু কয়েক মিনিট এগোতেই সবই বদলে গেল। কোথাও বাড়ি নেই, কোথাও মানুষ নেই, শুধু দীর্ঘ সোজা রাস্তা আর দুই পাশে ফাঁকা প্লট। স্ট্রিট লাইটগুলো টিম টিম করছিল। খুব দূরে কোথাও কুকুর ডাকছিল। শরীরের ভেতর হালকা ভয় দানা বাঁধল, তবুও নিজেকে সামলে নিলাম। ম্যাপ বলল আর 2 মিনিট। তখনই আমি তাকিয়ে দেখলাম ওই বাড়িটা চাঁদের আলোয় দেখা যাচ্ছে। এক আন্ডার কনস্ট্রাকশন বাড়ির শুধু কাঠামো। গেটে কোনো লাইট নেই, ভেতরেও কোনো নড়াচড়া নেই। ম্যাপে ভেসে উঠল, ইউ হ্যাভ অ্যারাইভড। কিন্তু বাড়ি দেখে মনে হচ্ছিল এখানে যেন কেউ নেই। আমি কাস্টমারকে ফোন করলাম। সে বলল, উপরে ডাক দিন, মজদুররা উপরে ঘুমাচ্ছে, হর্ন বাজিয়ে দিন, বোঝে নেবে। আমি বাইকের হর্ন দিলাম। উপরে ফ্লোর থেকে একজন লোক দেখা দিল। জানালা ছিল না, শুধু একটা মোটা ত্রিপল ঝোলানো ছিল। সে সেই ত্রিপলের আড়াল থেকে মুখ বের করে নিচে তাকিয়ে বলল, আপনি উপরে চলে আসেন। আমি বললাম ঠিক আছে, কিন্তু সে হঠাৎ থামল আর এমন একটা কথা বলল যা প্রথমবার সত্যিকারের ভয় ঢেলে দিল আমার ভেতর। সে বলল, একটা কাজ করবেন, নিচে ভেতরে ঢুকলে জোরে বলে দেবেন, যেই হন। আমি শুধু খাবার দিতে উপরে যাচ্ছি, বিরক্ত করতে আসিনি। আমি মুহূর্তের জন্য একদম দাঁড়িয়ে গেলাম। মাথার ভেতর অনেক প্রশ্ন জমে উঠল। এই কথাটা মোটেও স্বাভাবিক নয়। আমি বললাম, আপনি নিচে এসে নিয়ে যান না। সে অদ্ভুত ভঙ্গিতে বলল, আমরা সারাদিন কাজ করে খুব ক্লান্ত, মেহরবানি করে আপনি একবার উপরে চলে আসেন। আর হ্যাঁ, নিচে ঢোকার সময় ওই বাক্যটা বলে দেবেন,
আমার হৃদয় স্পন্দন বেড়ে যেতে লাগলো। তবুও মনে পড়ল, অনেকেই বলে এরকম নির্জন জায়গায় এভাবে উচ্চস্বরে বলা ভালো। আমি নিজেকে বোঝালাম, চলো একটা বাক্যই তো বলেই দিই। আমি ভেতরে ঢুকলাম এবং জোরে বললাম, যে এখানে থাকুন, আমি খাবার দিতে উপরে যাচ্ছি। কাউকে কষ্ট দিতে আসেনি, আল্লাহর কসম। বাক্যটা বলার সাথে সাথেই আমার মনে হলো কেউ যেন শুনে ফেলেছে। নীরবতা যেন আরো গভীর হয়ে গেল। নিচের গ্রাউন্ড ফ্লোর পুরো অন্ধকারে ডুবেছিল। দেখে মনে হচ্ছিল সেখানে যেন কোনোদিন কাজই হয়নি, কিন্তু ওপরের ফ্লোর কয়েকটা সম্পূর্ণ ছিল। আমি তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে উঠে গেলাম। মনে হচ্ছিল যেন সব দ্রুত সম্ভব। খাবার দিয়ে বেরিয়ে পড়ি। উপরে 3 থেকে 4 জন মজদুর ছিল। তারা ধন্যবাদ জানালো, বলল, অনেক রাইডার আসতেই রাজি হয় না, আপনার বড় মেহেরবানি। আমি খাবার দিলাম, পেমেন্ট সঙ্গে সঙ্গে এলো। ভালো টিপও পেলাম, কিন্তু আমার মন তখনও নিস্তলায় আটকে। যখন আমি নিচে নামলাম, আবার সেই একই অনুভূতি। কেউ আমাকে দেখছে, কেউ যেন আমার ঠিক পাশে আছে। আমি হেলমেট হাতে নিলাম। একটাই চিন্তা, বাইকটা স্টার্ট হোক, এখান থেকে বেরিয়ে যাই। হেলমেট মাথায় দিতে যাব, ঠিক তখন একটা অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো আমার পিছনে কেউ দরজা একটু ফাঁক করেছে। কোনো বড় শব্দ নয়, শুধু হালকা একটা নড়াচড়া। আমি তৎক্ষণাৎ ফিরে তাকালাম। চারপাশ অন্ধকার, কিন্তু আমি কসম করে বলতে পারি কয়েক সেকেন্ড মনে হয়েছিল কেউ ভেতর থেকে আমাকে দেখছে। তারপরে টিক করে শব্দ, দরজা আবার বন্ধ হওয়ার মতো আওয়াজ। আমার শরীর দিয়ে যেন বিদ্যুৎ বয়ে গেল। লোম দাঁড়িয়ে গেল এমনভাবে যেন নিজের শ্বাস পর্যন্ত কানে শুনতে পাচ্ছিলাম। আমি আর কোনো কিছু ভাবিনি, এক মুহূর্ত না। বাইককে কিক দিলাম, এক কিকে স্টার্ট হয়ে গেল এবং আমি পালিয়ে বেরিয়ে এলাম। একবারও পেছন ফিরে তাকাইনি, কারণ নিশ্চিত অনুভব করেছি গ্রাউন্ড ফ্লোরে কিছু একটা আছে। কেউ আমাকে দেখছিল, শুনছিল। আর যখন আমি বের হলাম, দরজার আড়াল থেকে কেউ তাকিয়েছিল, যদিও মজদুররা উপরে ছিল। মনের ধুকপুকানি এত জোরে হচ্ছিল, মনে হচ্ছিল বুক থেকে বেরিয়ে আসবে। আমি সরাসরি রেস্টুরেন্ট ফিরে এলাম। বাইক দাঁড় করিয়ে অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। বারবার মাথায় সেই দৃশ্য, গ্রাউন্ড ফ্লোরের অস্বাভাবিক ভারী নীরবতা। আমি নিজেকে বারবার বোঝাচ্ছিলাম, হয়তো ভুল দেখেছি, হয়তো ক্লান্ত ছিলাম, হয়তো অন্ধকারে ভুল মনে হয়েছিল, কিন্তু মন মানতে চাইছিল না। দিন কেটে গেল, আমি কাজে ব্যস্ত হয়ে পড়লাম। তবুও সেই সোসাইটি, সেই ব্লক, সেই বাড়িটা মনের এক কোণে নিঃশব্দে বসে রইল। প্রায় 1 সপ্তাহ পর আমি রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম। মোবাইল ভাইব্রেট করলো, নতুন অর্ডার। লোকেশন দেখতেই মনে হলো হৃৎপিণ্ড যেন থেমে গেল। একই সোসাইটি, একই ব্লক, একই জায়গা, আর একই নাম। এক মুহূর্তের জন্য ইচ্ছে হলো ক্যান্সেল করি, কিন্তু আবার মনে পড়ল বাড়ির খরচ, প্রতিদিনের টার্গেট, আর আগের বারে ভালো টিপ। আমি নিজেকেই বললাম, এইবার নিচে নামিয়ে দেব, উপরে যাব না। অর্ডার অ্যাকসেপ্ট করলাম। সেই রাতে অর্ডারটা একটু দেরিতে এসেছিল। এটাই আমার শেষ রাউন্ড ছিল। আমি খাবার তুলে নিয়ে রওনা হলাম। সোসাইটির গেটে পৌঁছাতেই মনে অদ্ভুত একটা ভার নেমে এলো, যেন মনের ভেতর থেকে কেউ বলছে এই জায়গা ঠিক না। আমি নিজেকে শক্ত করলাম এবং সামনে এগোলাম। ব্লকে ঢোকার পর এবার নতুন একটা জিনিস দেখে চমকে উঠলাম। রাস্তার ধারে একটা বুনো জন্তু দাঁড়িয়েছিল, দেখতে ভীষণ ভয়ঙ্কর। তার পেছনে আরো 2-1টা নড়াচড়া দেখা গেল, সম্ভবত আরো পশু। সোসাইটির শেষ প্রান্তে জঙ্গল আর পাহাড়ের অংশ ছিল। ওরা সেখান থেকে বেরিয়ে এসেছিল। হঠাৎ অন্ধকার থেকে বেরিয়ে ওরা দৌড়ে সরে গেল। আমার মনে আরো ভয় জমে গেল। এবার শুধু কিছুর ভয় নয়, জানোয়ারেরও ভয়। আমি আল্লাহর নাম নিয়ে সেই বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। বাইক বন্ধ করলাম, ফোন বের করে কল করলাম, হর্ন দিলাম। উপরে কোনো আওয়াজ নেই,
আবার কল করলাম, কাস্টমার বলল আমি মজদুরদের কল করেছি, ওরা ফোন ধরছে না, আপনি একটু ওয়েট করেন। ঠিক সেই সময় গ্রাউন্ড ফ্লোরের ভেতর থেকে কিছু পড়ার শব্দ এলো। মনে হলো কেউ দেয়ালে কিছু ছুঁড়ে মারল। তারপর খুব পরিষ্কার শোনা গেল পা ফেলার শব্দ, দৌড়ানো নয়, ধীরে ভারী পায়ের শব্দ। আমার হৃদস্পন্দন আবার বেড়ে গেল। মনে হচ্ছিল কেউ গ্রাউন্ড ফ্লোরের গভীর অন্ধকার থেকে ধীরে ধীরে গেটের দিকে এগিয়ে আসছে। তারপর অনুভব করলাম গেটের ভেতর অন্ধকারে কেউ দাঁড়িয়ে আমাকে দেখছে। আমি চোখ জোরে বন্ধ করলাম, আবার খুললাম। ঠিক সেই সময় কাস্টমার কল করলো। সে বলল মজদুররা একটু দেরিতে আসবে, আপনি ওয়েট করেন, আমি আপনাকে ভালো টিপ দেব। আমি বাইক একটু পিছিয়ে নিলাম এবং ফুটপাতে গিয়ে বসে রইলাম। কিন্তু মাথায় করছিল একটাই প্রশ্ন, মজদুররা যদি বাড়িতে না থাকে তাহলে ভেতরে কে? আমি সাহস করে কাস্টমারকে আবার কল করলাম। বললাম ভাই, নিচে থেকে হাঁটার আওয়াজ আসছে। তার কণ্ঠস্বর হঠাৎ বদলে গেল। সে দ্রুত বলল আপনি বাড়ির ভেতরে যাবেন না, দরজা খোলা থাকলেও নয়, অপেক্ষা করুন, মজদুররা আসছে। এই কথা শুনে আমার ভয় আরো বেড়ে গেল। আমি জিজ্ঞেস করলাম কোনো সমস্যা আছে? সে এদিক ওদিক ঘোরালো কথাটা। ঠিক তখনই আবার একই অনুভূতি, দরজা সামান্য খুলে যাচ্ছে যেন, আর অন্ধকারে একটা ছায়া নড়ছে। আমার হাত ঠান্ডা হয়ে গেল। আমি ফুটপাতে বসে শুধু দোয়া করছিলাম, ইয়া আল্লাহ, ওরা দ্রুত আসে যেন। বাইক গেটের সামনে দাঁড়ানো ছিল, আর আমার নজর বারবার সে অন্ধকার দরজার দিকে ফিরছিল। অন্ধকার ছিল, কিন্তু এমন অন্ধকার নয় যে কিছুই দেখা যায় না। এমন অন্ধকার যেখানে মনে হয় কিছু লুকিয়ে আছে। প্রতিটা ছোট শব্দে আমার কান খাড়া। কখনো মনে হয় ভেতর থেকে কেউ ধীরে পা ফেলছে, কখনো মনে হয় কেউ ঠিক দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। আমি ঘড়ি দেখছিলাম, বারবার সময় যেন থেমে গেছে। হঠাৎ রাস্তা মোড় থেকে কয়েকটা ছায়া দেখা গেল। আগে ঝাপসা, তারপর পরিষ্কার। 4 জন লোক হেঁটে আসছে। আমি তাকিয়ে দেখলাম ওরা সবাই সালোয়ার কামিজ পরা, কাঁধে থলে ঝোলানো, ক্লান্ত পা টেনে হাঁটছে। ওদের দেখে আমার বুকের ভেতর হালকা করে প্রাণ ফিরল। ওরা আমার কাছে এলো এবং তাদের একজনকে দেখতে আমি চমকে উঠলাম। এ তো সেই লোক প্রথম রাতে যাকে আমি উপরে দেখেছিলাম। আমি সাথে সাথেই চিনে ফেললাম। সে বলল ভাই, দুঃখিত দেরি করে আসার জন্য। আমি তাড়াতাড়ি তাড়াতে খাবার তুলে দিলাম এবং মনে মনে শুধু একটাই দোয়া করলাম, বুঝি টাকা দেয় আর আমি এখান থেকে চলে যাই। আমি কাস্টমারকে কল করলাম, পেমেন্ট সঙ্গে সঙ্গে এসে গেল। মজদুররা খাবার নিয়ে নিল, কিন্তু আমি সেখান থেকে নড়লাম না। আমার মনে অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন আটকে ছিল। অবশেষে সাহস করলাম। আমি জিজ্ঞেস করলাম, একটা কথা বলবেন? সে থেমে গেল। আমি বললাম, সেদিন যখন আমি এসেছিলাম আপনি বলেছিলেন ভেতরে ঢোকার সময় উঁচু গলায় বলতে যে যেই থাক, আমি উপরে খাবার দিতে যাচ্ছি। আপনি এমন বলতে বলেছিলেন কেন? সে চুপ হয়ে গেল। যখন তার চুপ থাকা আমার প্রশ্নের চেয়ে অনেক ভারী ছিল। আমি আস্তে জিজ্ঞেস করলাম, এখানে কোনো সমস্যা আছে? সে বাড়িটার দিকে একবার তাকালো, আমার চারপাশ দেখে নিল, তারপর খুব নিচু গলায় বলল, ভাই সত্যি শুনতে চান? আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ। সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, এই বাড়িতে অবয়ব আছে। আমার পুরো শরীর দিয়ে যেন এক ঝলকে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি কাপা গলায় বললাম মানে? সে বলল, নিস্তলায় যখন কাজ করতাম আমরা স্পষ্ট বুঝতাম যে আমরা একা নই। সে বলতে লাগলো, কখনো রাতে কাঁথা নিচে থেকেই সরে যেত, কখনো কারো হাত ধীরে কাঁধে রাখা অনুভব হতো, কখনো থাপ্পড়ের মতো শব্দ, কখনো খাবারের হাঁড়ি থেকে টুকরো হঠাৎ উধাও হয়ে যেত। আমি চুপচাপ শুনছিলাম। সে আবার বলল, আমরা নিচের কাজ ছেড়ে দিয়েছি, এখন শুধু উপরে কাজ করি। তারপর সে এমন কথা বলল যা আমার বুকের উপর পাথরের মতো পড়ে গেল। সে চায় না এখানে বাড়ি তৈরি হোক। আমার মাথার ভিতর একটি করে সব দৃশ্য জুড়ে গেল।
ভেতরে ঢোকার সময় জোরে বলা জুমলা, গ্রাউন্ড ফ্লোরের সেই ভারী নীরবতা, পায়ের শব্দ, দরজা অল্প খোলা, বন্ধের অনুভূতি, সবকিছু। আমি জিজ্ঞেস করলাম, তাহলে রাতে কোথায় থাকেন? সে বলল, পাশের প্লটে একটা ঝুপড়ি বানিয়ে দিয়েছে, আমরা রাত ওখানে থাকি। এই বাড়িতে রাত কাটাই না কেউ। তার চোখে ভয় স্পষ্ট ছিল। সে আবার বলল, অনেক মজদুর পালিয়ে গেছে, আমরা শুধু বাধ্য হয়ে আছি। আমি শেষ প্রশ্ন করলাম, এটা ক্ষতি করে? সে মাথা নেড়ে বলল, না, শুধু নিজের উপস্থিতি অনুভব করায়। এটা শুনে আমার বুকের ভেতর ঠান্ডা স্রোত নেমে গেল। আমি দ্রুত বাইক স্টার্ট করলাম এবং মনে মনে সিদ্ধান্ত নিলাম, এই জায়গায় আর কোনোদিন রাইড নেব না। আমি রওনা দিলাম, পিছনে তাকাইনি, কিন্তু গলি থেকে বের হওয়ার সময় স্পষ্ট মনে হচ্ছিল কেউ সেখানে দাঁড়িয়ে আছে, আমাকে দেখছে। হাওয়া ঠান্ডা ছিল, কিন্তু আমার কপালে ঘাম। আমি বাইকের গতি বাড়িয়ে দিলাম, যেন পেছনে কিছু আছে আর আমি তার থেকে দূরে যেতে চাইছিলাম। রাস্তা ফাঁকা ছিল, কিন্তু আমার মন ভারী হয়েছিল। বাড়ি গিয়ে আমি কারোর সঙ্গে কথা বললাম না। কাপড় বদলালাম, কিন্তু শরীরের ভেতরে চাপ কমলো না। বিছানায় শুতে চোখ বন্ধ করতেই সবকিছু আবার ভেসে উঠল। অন্ধকার গ্রাউন্ড ফ্লোর, ভারী পায়ের শব্দ, দরজার হালকা নড়াচড়া। আমি এপাশ ওপাশ করতে লাগলাম। ঘুম এলো না। পরের দিন কাজে গেলাম। সবকিছু স্বাভাবিক ছিল, অর্ডার, রাইড সব আগের মতো, কিন্তু আমার ভেতরটা আর আগের মতো ছিল না। আমি এখন কোনো নতুন সোসাইটিতে অর্ডার ঢুকতাম না, নীরবতাকে তুচ্ছ করতাম না। কিছুদিন পরে সেই সোসাইটির আরেকটা রাইড এলো। আমি লোকেশন দেখে এক মুহূর্ত চিন্তা না করে ক্যান্সেল করে দিলাম। কোনো আফসোস হয়নি। সময় কেটে গেল, আমি কোম্পানিও বদলে ফেললাম, জীবন চলতে লাগলো। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, চলুন এবার আরেকটি ঘটনার দিকে যাই। আমি আমার নাম বলতে পারবো না। আমি পিৎজা ডেলিভারির কাজ করি। ঘটনাটা তখনকার, যখন আমি রাতে প্রায় ডেলিভারি দিতাম। দিনে আয় কম হওয়ার কারণে রাতে বের হওয়া ছিল বাধ্যতামূলক। সেই দিনও ভাবলাম এই শেষ অর্ডারটা দিয়ে বাড়ি চলে যাব। রাত বেশ হয়ে গিয়েছিল, রাস্তা প্রায় ফাঁকা, বাতাসে অদ্ভুত নীরবতা। এমন সময় আমার মোবাইলে অর্ডার এলো। লোকেশন দেখে কয়েক সেকেন্ড চুপ হয়ে গেলাম। এটা সেই রোড যেটা মানুষ সাধারণত এড়িয়ে চলে, দিনেও যেখানে কম গাড়ি যায়, আর রাতে তো একদমই শুনশান। আমি নিজেকে বোঝালাম, এমন রাস্তায় তো আগেও গেছি, আজও কিছু হবে না। তারপর আমি অর্ডার অ্যাকসেপ্ট করলাম। যত এগোচ্ছিলাম রাস্তা তত সরু হচ্ছিল। দুই দিকে ঝোপঝাড়, দুই একটা গাছ, আর তাদের পেছনে খালি অন্ধকার, স্ট্রিট লাইট দূরে দূরে। বাইকের শব্দ সেই নিস্তব্ধতার মধ্যে অস্বাভাবিক ভুতুড়ে লাগছিল। একটা গাছের পেছনে হঠাৎ যেন কেউ দাঁড়িয়ে আছে। আমি গতি কমালাম, আবার তাকালাম, কিছুই নেই। নিজেকে বললাম, ভ্রম মনে হয়, শুধুই ক্লান্তি। আরো কিছু দূর যাওয়ার পর আবার একই অনুভূতি। এবার যেন আরেকটা গাছের পেছনে কেউ মাথা বের করে আমায় দেখছে। আমি ইচ্ছে করে তাকাইনি, সোজা চলতে থাকলাম। হঠাৎ বাইক হালকা ঝাঁকুনি খেল। ক্লাস চেপে ধরলাম। পরের মুহূর্তেই বাইক বন্ধ। আবার স্টার্ট করার চেষ্টা করলাম, একবার দুইবার, কিছুই না। বাইক সাইডে দাঁড় করিয়ে নিচে তাকালাম। চেন পিছনের স্পকেটে এমনভাবে আটকে গেছে যে বাইক নড়ার মতো অবস্থায় নেই। আর সেই মুহূর্তে আমার ভেতর আরেকটা ভয় ঢুকে গেল, কারণ জায়গাটা ছিল একদম নিঃসঙ্গ। না কোনো বাড়ি, না কোনো শব্দ। দূর দূরান্ত পর্যন্ত মানুষের চিহ্নও নেই। আমি চারপাশ দেখে নিলাম। সেই একই গাছ, একই ঝোপঝাড়, সেই অন্ধকার, আর আবার সেই অনুভূতি, কেউ আমাকে দেখছে। আমার সামনে একটাই উপায় ছিল। ভাবলাম একটু দূর গেলে হয়তো কোনো মেকানিক বা পাংচার দোকান পাবো। সেখানে গিয়ে একটা প্লাস নিয়ে এসে চেন খুলে নেব। বাইকটা সেখানেই রেখে দিলাম। ডেলিভারি বক্সে পিৎজা ছিল, কিন্তু এছাড়া উপায় ছিল না। আমি হাঁটতে শুরু করলাম অন্ধকারের মধ্যে। প্রতিটা পদক্ষেপে
হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। রাস্তার ধারে ধারে এগোতে লাগলাম। অন্ধকার এতটাই গভীর ছিল যে কয়েক কদম পেছনে তাকালে বাইকটাকেও স্পষ্ট দেখা যেত না। আমি বারবার পিছনে তাকাচ্ছিলাম। মনে হচ্ছিল যদি আমি দেখা বন্ধ করি তাহলে কিছু একটা আমার একদম পেছনে চলে আসবে। প্রায় 10 মিনিট হাঁটার পর একটা ছোট দোকান চোখে পড়ল। বন্ধ দোকান, কিন্তু বাইরে একটা টুল বক্স রাখা ছিল। ওটা একটা পাংচার শপ ছিল। আমি ডাকলাম, কোনো সাড়া নেই। দেখে মনে হচ্ছিল কেউ বাড়ির সামনেই দোকান বানিয়ে রেখেছে। আমি দোকানের বাইরে রাখা প্লাসটা তুলে নিলাম এবং দ্রুত ফিরে চললাম। মনে হচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব চেন খুলে এখান থেকে পালাই। কিন্তু যত আমি বাইকের কাছে পৌঁছালাম, এক অদ্ভুত শব্দ, যা না হাওয়ার না কোনো জন্তুর, বরং চাবানোর শব্দ স্পষ্ট হতে থাকলো। আমি হঠাৎ থেমে গেলাম। অন্ধকারে নিজেকে একটা ঝোপের পেছনে লুকালাম। শ্বাস আটকিয়ে সামনে তাকালাম। আমার বাইকের পাশে কেউ দাঁড়িয়েছিল, একটা মহিলার মতো অবয়ব। দেখলাম সে বক্স খুলে পিৎজার টুকরা বের করে খাচ্ছে। আমি হতবাক হয়ে তাকিয়ে আছি। হঠাৎ সে পুরো ডেলিভারি বক্স খুলে মাটিতে রেখে সরাসরি মুখ লাগিয়ে খেতে শুরু করলো। কোনো প্লেট, কোনো হাত নয়, মুখ দিয়ে ছিঁড়ে খাচ্ছে। বীভৎস চাবানোর শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। তার চুল মুখের ওপর ঢালা, অস্বাভাবিকভাবে লম্বা ঠোঁট, গলা অস্বাভাবিক বেঁকে থাকা, চোখ অন্ধকারে ছিল, কিন্তু তাতে কোনো আলোর দীপ্তি ছিল না। আমি হাতের প্লাস শক্ত করে ধরেছিলাম, কিন্তু হাত কাঁপছিল। হঠাৎ সে মাথা সামান্য উঁচু করলো, যেন মনে হলো সে আমার উপস্থিতি টের পেয়েছে। আমি 1 সেকেন্ডও নষ্ট করিনি, ধীরে পিছিয়ে এলাম। ঠিক তখনই একটা ভয়ঙ্কর শব্দ, না চিৎকার না কোনো শব্দ, কিন্তু যা মানুষের হতে পারে না, গভীর হাড় কাঁপানো পশুর মতো। আমার শরীর জমে গেল, প্লাস হাতে থেকে পড়ে গেল। আমি পেছনে ঘুরে দৌড়ে পালালাম। পিছন থেকে কেউ দৌড়ালো না, কিন্তু আমি পুরো নিশ্চিত ছিলাম সে এখনো দাঁড়িয়ে আছে আর আমাকে দেখছে। আমি অন্ধকারে দৌড়াতে থাকলাম, থামিনি। সেই দিন রাতে আমি বাড়ি যাইনি, সোজা ব্রাঞ্চে গিয়ে সব বললাম। কেউ বিশ্বাস করতে চাইছিল না। একজন বলল, চল সকাল হলে দেখি। সূর্যের আলোয় আমরা সেখানে গেলাম। সেই জায়গা, সেই বাঘ, আমার বাইক ঠিক সেখানেই যেমন রেখে এসেছিলাম, কিন্তু পিৎজার বক্স এখনো মাটিতে খোলা, চারদিকে টুকরা ছড়ানো, এমনভাবে ছেঁড়া যেমন কেউ মুখ দিয়ে নখ দিয়ে গোস্তের মতো ছিঁড়েছে। যে অংশে মাংস ছিল সেগুলো খাওয়া, আর শুধু ডো অংশ মাটিতে ছড়িয়ে পড়ে আছে। ছেলেটা কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, এটা মানুষের কাজ নয়। আমরা বাইক ঠিক করলাম, প্লাসটা খুঁজে পেলাম। তারপর সেই দোকানে গিয়ে মালিককে প্লাস ফেরত দিলাম। সেই দিনের পর থেকে আমি সেই রোড আর কখনো ব্যবহার করিনি। আজও এমন নিস্তব্ধ অন্ধকার জায়গায় যেতে ভয় লাগে। এই ঘটনা পুরো সত্যি। আশা করি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, চলুন এবার আরেকটা ঘটনার দিকে যাই। আমি ইন্ডিয়া কাশ্মীর থেকে বলছি। আমার নাম বলতে পারবো না। এই ঘটনা 2023 সালের, যখন আমি শ্রীনগরে পড়ছিলাম। আমাদের হোস্টেলে কিছু মেয়ের রুমের জানালায় কেউ কড়া নাড়ত। ওই মেয়েরা চিৎকার করে উঠত আর সবাই দৌড়ে এক জায়গায় জড়ো হতো। একদিন আমরা কয়েকজন মেয়ে একসঙ্গে বসে কথা বলছিলাম। হঠাৎ কথার ফাঁকে আমার রুমমেট বলল তার সঙ্গে 2টি সত্তা রয়েছে, একজন মুসলিম, একজন অমুসলিম। আর ধীরে ধীরে যখন আমার বন্ধুত্ব তার সঙ্গে বাড়তে লাগলো, তার প্রভাব আমার ওপর আসতে শুরু করলো। একবার কিছুদিনের জন্য আমি বাড়ি গিয়েছিলাম, অর্থাৎ তার কাছ থেকে দূরে ছিলাম। রাতে আমি ঘুমাচ্ছিলাম, মুখ ছিল বাম পাশে। ডান দিকে ঘুরতে চেষ্টা করতেই কেউ যেন আমার ডান কাঁধে জোরে ধাক্কা দিল। আমি সাথে সাথে জেগে উঠলাম। আবার উল্টো ঘুমাতে চাইলাম, আবার ধাক্কা। আমাকে বাম পাশ ফিরতে দিচ্ছিল না। তৃতীয়বার চেষ্টা করলাম,
সেই একই ঘটনা। তারপর আমি আল্লাহকে মনে মনে ডাকলাম এবং আবার ঘুমিয়ে পড়লাম। এর কয়েকদিন পর হোস্টেলে আমার নিদ্রার মাঝখানে ঝাঁকুনি আসা শুরু করলো এবং স্লিপ প্যারালাইসিস হতো। একবার সকালে আমার ফ্রেন্ড এসে আমাকে জাগাচ্ছিল। আমি চোখ খুলতে চাইছিলাম কিন্তু চোখ খুলছিল না। কিন্তু আমি অনুভব করছিলাম যে সে আমার উপর চেপে বসে আছে। কষ্ট করে চোখ খুলতেই দেখলাম সে এক ভয়ানক হাসি নিয়ে আমাকে দেখছে। এক মুহূর্তে সে গায়েব হয়ে গেল। আমি তাকে জিজ্ঞেস করলাম, এটা তুমি ছিলে? সে বলল, না, আমি তো ঘুমাচ্ছিলাম। তারপর থেকে আমার অবস্থা আরো খারাপ হতে লাগলো। আমি তখন প্রতিদিন রাতে আয়াতুল কুরসি পড়ে ঘুমানোর অভ্যাস করে নিলাম। এরপর কোর্স শেষ হলো আর সবাই বাড়ি ফিরে গেল। আমার তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে। এক রাতে আমি তাহাজ্জুদ পড়ছিলাম। হঠাৎ অনুভব করলাম আমার মা রুম থেকে বের হলেন। আমি স্পষ্ট শুনলাম দরজা খোলার শব্দ, বাথরুমের দরজা খোলার শব্দ, টেপের পানি পড়ার শব্দ, কিন্তু কেউ ফিরে এলো না। নামাজ শেষ করে আমি চেক করলাম, বাথরুমে কেউ নেই, ঘরেও নেই। কিছুদিন পর আবার তাহাজ্জুদের সময় আমি নামাজ শুরু করতে বাইরের আঙিনা থেকে অদ্ভুত শব্দ আসতে লাগলো। কোনো পশুর মতো জোরে গড়গড় করার আওয়াজ, কিন্তু তা একদম অস্বাভাবিক। মনে হচ্ছিল কোনো অজানা মাখলুকের আওয়াজ। আমি সাহস করলাম, কারণ তখন আমি নামাজের মধ্যে ছিলাম। 8 রাকাত সম্পন্ন করলাম, কিন্তু আওয়াজগুলো আসতেই থাকলো। আমার সাহস হলো না যে জানালা উকি দিয়ে দেখি, কারণ আমি ঠিক জানালার পাশে নামাজ পড়ছিলাম এবং সেই আওয়াজও ঠিক সেখান থেকে আসছিল। কোনো রকমে আমি সাহস করলাম এবং বাইরে উকি দিতে শুরু করলাম। তখন আমি অনুভব করলাম যে জিনিসটা দূরে সরে যাচ্ছে এবং শেষ মুহূর্তে 3টা পায়ের শব্দ হলো, যেন সেটা দৌড়ে পালিয়ে গেল। আমি আপনাদের এটা জানিয়ে রাখি যে যখন এসব হচ্ছিল তখন আমার ঘরের ভেতরে কারো উপস্থিতি টের পাচ্ছিলাম এবং কারো পায়ের শব্দ হচ্ছিল। কেউ যেন ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। যতক্ষণ আমি নামাজ পড়ছিলাম ততক্ষণ আমি খুবই মস্ত ও মহফুজ, মানে নিরাপদ অনুভব করছিলাম, ঠিক যেমন নিজের বাবার উপস্থিতিতে অনুভব হয়। আমি কোনো রকমের সাহস করে আবার নিজের ঘরে গেলাম এবং ঘুমিয়ে পড়লাম। পরের দিন যখন আমি আমার পরিবারের লোকদের সব কথা বললাম তখন কেউ বিশ্বাস করলো না, কিন্তু আমাদের প্রতিবেশীরা বলল যে তারাও একই আওয়াজ শুনেছে। তখন আমি খুব কৌতূহলী হয়ে গেলাম ওটা কি ধরনের আওয়াজ ছিল। আমি রিসার্চ করলাম এবং দেখি সেই আওয়াজ হায়না নামের এক ধরনের জন্তুর আওয়াজের সঙ্গে মিল আছে তার। একদিন আমি আমার সেই বান্ধবীর সঙ্গে ফোনে কথা বলছিলাম। সে তার জিন্দির কিছু ঘটনা বলছিল। জানি না আমার মাথায় কি এলো, আমি তার মজা করে বললাম যে এসব কিছু হয় না, যদিও কোরআনে জিনদের উল্লেখ আছে। কিন্তু তারপরও আমি কেন এমন বললাম আজও বুঝি না। রাতে আমাকে আবার স্লিপ প্যারালাইসিস হলো। আমার চোখ খোলা ছিল কিন্তু জিহ্বা নড়ছিল না। আমি দেখলাম একটা ছায়া আমার সামনে বসে আছে এবং আমার দিকে তাকিয়ে হাসছে, যেন আমাকে নিয়ে ঠাট্টা করছে, যেন বলছে এবার কর। আমাদের অস্তিত্ব অস্বীকার। আমি চিৎকার করার চেষ্টা করলাম, জোরে বললাম, মা, বাবা, আমাকে বাঁচাও। কিন্তু আমার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। কোনো রকমে আমি আয়াতুল কুরসি পড়লাম এবং তারপর সেই অবস্থাটা চলে গেল। আমি আবার ঘুমানোর চেষ্টা করলাম। সকাল হতেই কেউ আমার ঘরের দরজা জোরে জোরে পেটাতে শুরু করলো। আমি ঘুমের মধ্যেই চিৎকার করে বললাম, খোলা আছে, ভেতরে চলে আসো। আমি ভেবেছিলাম আমার মা আমাকে ডাকতে এসেছে, কিন্তু বুঝলাম যে আবারও আমার স্লিপ প্যারালাইসিস হচ্ছে। গলা দিয়ে শব্দ বের হচ্ছে না, চোখ খোলা কিন্তু শরীর জমে আছে। দরজা পেটানোর শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। এটা প্রায় 2 মিনিট চলল। তারপর আমি আয়াতুল কুরসি পড়লাম। আমার জিহ্বা খুলে গেল এবং আমি উঠে দরজা দেখতে গেলাম, কিন্তু সবাই তখনও ঘুমাচ্ছিল এবং হালকা আলো ফুটে উঠেছিল। এরপর আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, নিজের ভুলের জন্য মাপ চাইলাম। তারপর থেকে সবকিছু ভালোই চলছে। তবে গত কয়েকদিন ধরে যখনই আমি রাতে আয়াতুল কুরসি
পরে ঘুমানো ভুলে যাই। তখন আমার ঘুম ভাঙতেই দেখি আমারই মতো দেখতে একটা ছায়াকে বড় বড় চোখে আমার মুখের সামনে তাকিয়ে থাকতে অনুভব করি। এমন 3বার হয়েছে। এসব ঘটনার সময় আমি ভয় পাই না, কিন্তু যখন অন্যকে বলি তখনই গায়ে কাঁটা দিয়ে ওঠে। তো এই ছিল ঘটনা। আশা করি ঘটনাটি ভালো লাগবে আপনাদের। প্রিয় লিসেনার্স, চলুন এবার আরেকটি ঘটনার দিকে যাই। আমার নাম শোয়েব। আমি ইন্ডিয়া থেকে। আমার বয়স 19 বছর। তবে ঘটনাটি 1 বছর আগের। আমি প্রতিদিন কলেজে যেতাম। সব কিছু স্বাভাবিক চলছিল। আমার নিজের ফোনও ছিল, কিন্তু কয়েকদিন পরে আমার ফোন নষ্ট হয়ে গেল। তখন আমি নিজেকে খুব একা একা অনুভব করতে লাগলাম। এরপর আমার সঙ্গে এমন কিছু হতে লাগলো যা মোটেই স্বাভাবিক ছিল না। আমার মনে হতো কেউ আছে যে সব সময় আমার সঙ্গে থাকে। আর এসব ঠিক তখনই শুরু হলো যখন থেকে আমার ফোন নষ্ট হলো। আমি নিয়মিত নামাজ পড়তে যেতাম, কিন্তু নামাজের সময় যদি ভুল করে আমার চোখ লেগে যেত, তখন মনে হতো কেউ আমাকে জোর করে জাগাচ্ছে। এটা আমার ভালো লাগতো, কারণ নামাজের জন্য আমি উঠে যেতাম। আজান হচ্ছিল, তাহলে যতই ঘুমে থাকি না কেন আমি জেগে যেতাম। আর একটা কথা, আমার কলেজে একটা মেয়ে ছিল। সে আমার খুব ভালো বন্ধু ছিল। কলেজ শেষ করে সে একটা চাকরিও করত। আমি তার সঙ্গে অনেক কিছু শেয়ার করতাম। আমি যখন ওকে এসব বললাম, সেও বলল, এ তো ভালো ব্যাপার, নামাজের জন্য তুমি অলসতা করছো না। আমি তাকে বললাম যে আমার মনে হয় কেউ সব সময় আমার সঙ্গে থাকে এবং আমি কোনো গরিব ঘরের ছেলে নই। আলহামদুলিল্লাহ, আল্লাহ সব কিছু দিয়েছেন। আমার জীবনে এমন কখনো হয়নি যে আমার কাছে ফোন না থাকে। একটা ফোন নষ্ট হলেও সর্বোচ্চ 2 থেকে 3 দিনের মধ্যে আরেকটা ফোন নিয়ে নিতাম। কিন্তু বুঝতে পারছিলাম না কেন এমন অদ্ভুত ঘটনা ঘটছে। তবে আমি খুব একটা গুরুত্ব দিলাম না। তারপর একদিন কলেজ শেষে আমার সে বান্ধবী বলল, আমি জবে যাচ্ছি, তুমি আমাকে নিতে চলে আসবে, কিছু কথা আছে। আমি হ্যাঁ বললাম। তারপর আমি তার সঙ্গে গেলাম। ফেরার পথে আমরা কথা বলতে বলতে আসছিলাম। রাস্তায় একটা গাছ ছিল। হঠাৎ আমার মাথায় বারবার একটা ভাব আসছিল, এই গাছটা এখনই পড়ে যাবে। বিশ্বাস করুন, সেই গাছটা আমরা কয়েক কদম এগোতেই সত্যি পড়ে গেল। আমি এতটাই ভয় পেয়ে গেলাম যে পুরো রাস্তা জুড়ে একটা কোথায় ভাবছিলাম, এসব কি হচ্ছে। আমার সেই বান্ধবীর কর্মস্থল থেকে আমার বাড়ি প্রায় 3 কিলোমিটার দূরে। আমি বাড়ি এসে আমার আম্মুকে সব বললাম। আমার মা কারো সঙ্গে কথা বললেন এবং আমাদের এক মাওলানার কাছে নিয়ে গেলেন। আমি তাকে সব কিছু বললাম, কিন্তু তিনি যা বললেন তা শুনে আমার মাথা ঘুরে গেল। তিনি বললেন, এই জিন তোমাকে কোনো কষ্ট দিতে চায় না, বরং তোমার ভালো চায়। তখন আমার বুঝতে বাকি রইল না কেন আমার চোখ নামাজের সময় খুলে যেত এবং আমি ফোন ছাড়া ছিলাম। হয়তো সে চাইতো না যে আমি গান বাজনা বা খারাপ জিনিসের দিকে যাই। কিছুদিন এভাবেই কাটলো। আমি খুব খুশি ছিলাম। পরের দিন ছিল কুরবানি। আমি রাতে এক বন্ধুর সঙ্গে ঘুরছিলাম, শপিংও করছিলাম। রাত 3টার দিকে আমি বাড়ি ফিরলাম যেন একটু ঘুমাতে পারি। ভোরে নামাজে যেতে হবে, তারপর কোরবানি। একটু পরে আমার চোখ লেগে গেল। তারপর হঠাৎ আমার কানে আওয়াজ এলো, শোয়েব উঠে যাও, সকাল হয়ে গেছে, আজান হচ্ছে, তোমাকে নামাজে যেতে হবে। আমি ভয়ে উঠে বসলাম। তখন আমি বাড়িতে একদম একা ছিলাম। আমি চিৎকার করে বললাম, কে তুমি? বাড়ির লাইট বন্ধ ছিল। হঠাৎ দেখি রান্নাঘরে একদম পরিষ্কার সাদা আলো। আমি দেখলাম রান্নাঘরের লাইটের সুইচ বন্ধ। আমি জিজ্ঞেস করলাম, ভেতরে কে? সেখান থেকে একটা আওয়াজ এলো, ভয় পেও না, আমি তোমার খারাপ চাই না। আমি কয়েকদিন ধরে তোমাকে কাঁদতে দেখেছি। তুমি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া চাইছিলে। তোমার কান্না আমার খুব ভালো লেগেছে, তাই আমি তোমার সঙ্গে ছিলাম যাতে তুমি কোনো ভুল পথে না যাও। কিন্তু আমার থাকা তোমার ভালো লাগছে না, আর তোমার পরিবারেরও তোমাকে নিয়ে দুশ্চিন্তা হচ্ছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুমি নিজের খেয়াল রেখো এবং নামাজ সময় মতো আদায় করো। খারাপ জিনিসের পেছনে যেও না। এতটা বলেই রান্নাঘর আবার অন্ধকার হয়ে গেল। পরের দিন আমি মাওলানা সাহেবের কাছে গেলাম এবং সব ঘটনা বললাম। তিনি বললেন, এখন সে চলে গেছে আর সে তোমাকে যা বলেছে
তুমি সেটার উপর আমল করবে। সো এই ছিল আমার ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনাগুলো ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘটনাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।